বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে নির্বাচনী আমেজ কেমন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় নির্বাচন ঘিরে কেমন পরিবেশ দলটির শক্ত ঘাঁটিতে, প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে। বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বিভিন্ন দল আছে, তারা তো টানবে তুই আমার ভাই চল যাবো, যাই ধানের শিশুও দিলাম, জামাতও দিলাম, এনসিপিরও দিলাম। আজকের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক সাইদ ফেরদৌস। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে নির্বাচন ঘিরে নিরাপত্তা উদ্বেগ, জনগণকে আশ্বস্ত করতে সরকারের প্রচেষ্টা আর সক্ষমতা কতটা আছে। এবং বন্ডাই সৈকতে গুলির ঘটনায় ঘৃণামূলক বক্তব্য ও চরমপন্থা রুখতে কঠোর আইন করার ঘোষণা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ নেই। ফলে এবার দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে দেখা যাচ্ছে অনেকটাই ভিন্ন চিত্র। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন ভোটাররা, দলটি না থাকলে কতটা প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক হবে নির্বাচন। আবুল কালাম আজাদের প্রতিবেদন। টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এই দুই উপজেলার ইউনিয়নগুলো মিলিয়ে গোপালগঞ্জ ৩ সংসদীয় আসন। এই আসনটি বরাবরই ছিল আওয়ামী লীগের দখলে। 1986 সাল এবং 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বাকি সবগুলো নির্বাচনেই আওয়ামী লীগ এই আসনটি থেকে জয়যুক্ত হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের এই 3 আসন থেকেই নির্বাচন করতেন। এই টুঙ্গিপাড়াতেই শেখ হাসিনার বাড়ি, তার পিতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কবর এখানে অবস্থিত। 26-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে এই আসনে থাকছে না শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। আসন্ন ভোট নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনের সাধারণ ভোটারদের মধ্যে। আমরা ভোট দিতে যাবো, ভোট নিলিবিলি ভোট হোক শুষ্কভাবে, এইটাই আমরা চাই। যে জায়গায় আপনার যে জামাত আর আপনার বিএনপি আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোট দিতে যাবো কিভাবে? আমার প্রার্থী যদি না থাকে মাঠে, তাহলে আমি ভোট দিতে যাবো। স্থানীয়রা বলছেন ভোট নিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং কী ধরনের বার্তা দেয়, ভোটার উপস্থিতিতে তার একটা বড় প্রভাব পড়তে পারে এই গোপালগঞ্জ এবং সারা দেশের নির্বাচনেই। গোপালগঞ্জের এই আসনে নির্বাচনের প্রাথমিক প্রচারণা এবং প্রতিদ্বন্দ্বিতার আলোচনায় আছে বিএনপি ও জামায়াত। সক্রিয় আছে এনসিপি, প্রার্থী থাকতে পারে স্বতন্ত্র এবং জাতীয় পার্টি থেকেও। মনে করেন দেন বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বিভিন্ন দল আছে, তারা তো টানবে তুই আমার ভাই চল যাবো, যাই ধানের শিশুও দিলাম, জামাতও দিলাম, এনসিপিরও দিলাম, তিনোটাই দিয়ে দিলাম যাও। প্রায় নির্বাচন যারা বলে আগে যা শেখ হাসিনা করছে, এখনো যাদের রাষ্ট্র আছে তারাই এইভাবেই করে। গোপালপুর গ্রামের এই ভোটারদের কথায় উঠে আসে স্থানীয়দের নির্বাচনী ভাবনা। গোপালপুর ইউনিয়নের লোকের এই জ্ঞানজাম পেশাতেরা পছন্দ করে না, ভোট হবে ভোট দিতে যাবে। আমার সবাই অংশগ্রহণ করুক নির্বাচন, আমার প্রতিপক্ষ চাই। এদিক দিয়ে আমারও ভালো লাগতেছে, সামনে ভোট আসতেছে, আমি আমার ভোটটা আমি সামনে দিতে পারবো, আদার ভোট যাকে খুশি তাকে দেবো। গোপালগঞ্জ সহ সারা দেশেই আওয়ামী লীগের কট্টর সমর্থক এবং ভোটার রয়েছে। বড় দলটির অংশগ্রহণ ছাড়া নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে একটা শঙ্কা থাকে। তবে সেই পরিস্থিতি এবং ভোটের চিরাচরিত মিথ এবার পরিবর্তন হবে বলে মনে করে জামায়াত ইসলামী। তো ওই যে বললাম হিন্দু মানেই আওয়ামী লীগ একটা ধারণা ছিল, তারা যখন বদলে দেবে গোপালগঞ্জ হলেই আওয়ামী লীগ, এটাও একটা ধারণা হয়ে গেছে দেশের কিছু জেলার ব্যাপারে, যে এই এরিয়া ও তো আওয়ামী লীগ। তা যে না হয়েও যেতে পারে এমন যে তারা ভোট দিয়ে সেটা প্রমাণ করবে যে না আমরা মানে আওয়ামী লীগ নই, এমনও হইতে পারে। এদিকে আওয়ামী লীগের পুরনো জোটসঙ্গী জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি 3 আসনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ থাকবেই, এটা আমি যখন আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে করে তখন আমি এই বক্তব্য অনেকবার দিয়েছি। তো সেই কারণে আমি মনে করি এটা ঠিক হচ্ছে না, এখনও ঠিক হচ্ছে না। এখন যদি আমরাও মাঠে গিয়ে নির্বাচন সঠিকভাবে না করতে পারি তাহলে বিশ্ব দরবারে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে এবং সেখানে যেহেতু পরিবেশ খুবই খারাপ, অনেকেই এখনই অনেক ব্যাপারে উৎকণ্ঠিত, বিদেশিরা বিশেষ করে, আমাদের দেশের যারা সুশীল সমাজ সবাই মনে করছেন।
জাতীয় পার্টি ভোট করতে চায়, কিন্তু বাস্তবতা হলো দলটি বিভক্ত। নিষিদ্ধ না হলেও তারা রাজনীতির মাঠে ব্যাপক কোণঠাসা। তবে জিএম কাদের দাবি করছেন নির্বাচনের গ্রহণযোগ্যতার প্রশ্নে এবারও তারা গুরুত্বপূর্ণ হবেন। এই নির্বাচনের মানে কতটুকু সুষ্ঠু হলো এটা জাতীয় পার্টিকে দেখে মানুষের জাজ করবে। জাতীয় পার্টির উপরে সমান সুযোগ দেওয়া হচ্ছে কিনা, লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে কিনা, বিশ্ববাসী এটা দেখতে চাইবে। লেভেল প্লেয়িং ফিল্ড এখন পর্যন্ত মোটেই নেই এবং আমরা আশঙ্কা করছি শেষ পর্যন্ত থাকবেই না। তবুও এটা আমরা থাকতে চাচ্ছি ওটা দেখানোর জন্যই যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এটাকে বিশ্ববাসীর কাছে পরিষ্কারভাবে বোঝানোর জন্যই আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বড় দল হিসেবে বিএনপির জয়ের একটা বড় সম্ভাবনা দেখছেন অনেকেই। বিএনপি মনে করছে আওয়ামী লীগ না থাকলেও এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় যে ইনক্লুসিভ ভোটার, টার্ন আউট অফ দ্য ভোটার। এখন যদি 70% ভোটার যদি এই ইলেকশনে এসে যদি ভোট দেয়, তাহলে বলবে কেমন করে যেটা ভোট হয়নি। আওয়ামী লীগ ডিনায়ালে থাকতে পারে যে আমরা কিছু করি নাই, মানে আজীব দেশে কোনো কিছু হয় নাই, ওদেরকে ঘাট ধরে নামাইছে। ঘাট ধরে নামলে এত শক্তিশালী নামলে কেমন করে? আওয়ামী লীগই ডিনায়ালে আছে, বাট একটু বাস্তবতা হলো যে আওয়ামী লীগ অন্যায় করেছে, সাজাও হচ্ছে, আরও সাজা হবে। তো সুতরাং আওয়ামী লীগ নাই, এটা নিয়ে আমাদের তখন তর্ক করার কিছু নাই। এদিকে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করবে বলেও জানাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যেখানে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, সুষ্ঠু সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল সে নির্বাচনে অংশগ্রহণ করবে। যেটা পরিষ্কারভাবে বলতে চাই, এই অবৈধ তফসিলকে প্রত্যাখ্যান করা মানে তো নির্বাচন মানি না। তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারি ভোট হলেও সেটি দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না, এমন দাবি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি মনে করে তাদের ছাড়া নির্বাচনের পর গঠিত সরকারও টেকসই হবে না। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক সাইদ ফেরদৌস। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগের অনুপস্থিতি মানে এটা নির্বাচনকে আসলে কতটা প্রভাবিত করবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। পরিস্থিতি যদি ভিন্ন রকমের হতো তাহলে অবশ্যই যে দলটার একটা বড় শতাংশের ভোটার বা সমর্থক আছে তারা মাঠে নেই, তারা নির্বাচনে নেই, সেটা একটা বড় ইস্যু হতে পারত। কিন্তু যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের আজকের অনুপস্থিতি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা বড় গণ অভ্যুত্থান। এবং সেই গণ অভ্যুত্থানের পূর্বে আওয়ামী লীগ যে রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে, সেইখানে আওয়ামী লীগের না থাকা নিয়ে সত্যিকার অর্থে ভোটারদের মধ্যে খুব বেশি সাড়া পড়বে। হ্যাঁ, আওয়ামী লীগের যারা একান্তভাবে আওয়ামী লীগের সমর্থক, যাদের আওয়ামী লীগের জন্যে মনোবেদনা আছে, আওয়ামী লীগকে ঘিরে যাদের স্বপ্ন আছে, তাদের কথা আলাদা, সেই কিছু মানুষের কথা আলাদা। কিন্তু সার্বিকভাবে আমার মনে হয় না, যেটা একটু আগে একজন বিএনপির একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা বললেন, আসলে যে ইনক্লুসিভ নির্বাচন মানে হতে পারে যে ইনক্লুসিভ নির্বাচন মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ বা প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ। কিন্তু ইনক্লুসিভ নির্বাচন, দেখুন আওয়ামী লীগ যখন তার শেষ নির্বাচনগুলো যেভাবে করেছিল, তাতে কিন্তু সকলে অংশগ্রহণ করেছিল, কিন্তু ভোটাররা ভোট দিতে যায়নি। শেষ নির্বাচনটা এমন হয়েছে, এতই ছেলে খেলার মতো, মানে 10% ভোট হচ্ছে কিনা এরকম আনসার্টিনিটিও মানুষের মনে ছিল। তো ফলে সেই নির্বাচনে সকল পক্ষ কিন্তু ছিল, কিন্তু নির্বাচনটা ইনক্লুসিভ ছিল না। না, বিএনপিও নির্বাচনে প্রার্থী দিল, তারপরে বিএনপি আলটিমেটলি সরে যেতে বাধ্য বা সরে গেল। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণকে আমরা ইনক্লুসিভ বলবো, নাকি ভোটাররা কীভাবে টার্ন আউট করছে, ভোটাররা কত পার্সেন্ট ভোট দিচ্ছে, কিভাবে কতটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিচ্ছে, সেটাকে আমরা ইনক্লুসিভ বলবো। সেটা হচ্ছে এই যে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া বা গ্রহণযোগ্য হওয়ার যে বিতর্ক একটা চলমান, মানে এটাকে কিভাবে দেখেন? এই প্রশ্ন কি তাহলে থেকে যায়? প্রশ্নটা বাংলাদেশের মতো দেশ যেখানে রাজনৈতিক সংস্কৃতি ভীষণ অসহিষ্ণু, সেখানে এই প্রশ্নটা সবসময় থাকবে। সেখানে সবসময় যারা হেরে যাবে তারা কখনোই নির্বাচনকে মেনে নেবে না।
একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচনকে পরাজয়কে মেনে নেওয়া, বিজয়ীদেরকে অভিনন্দন জানানো, এই রাজনৈতিক সংস্কৃতি আমরা বাংলাদেশে আমাদের আশৈশব বেড়ে ওঠা কালে আজ পর্যন্ত কিন্তু তাহলে তো দেখা যাচ্ছে সেই সংস্কৃতির পরিবর্তনটা এখনো হয়নি। আমরা তো চাই যে সেটা হোক। অন্তত এই দফায় আওয়ামী লীগ যেহেতু একটা গণহত্যা এবং ইত্যাদি ইত্যাদি বা একটা বিশাল কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, নির্বাচনে তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে না, ফলে আওয়ামী লীগের তরফ থেকে তো এই আওয়াজটা জোরে সরে উঠবে যে এই নির্বাচন ইনক্লুসিভ হয়নি। জাতীয় পার্টি ইতিমধ্যেই বলছে বারংবার যে নির্বাচন ইনক্লুসিভ হবে না, কিন্তু অন্য পক্ষ কিন্তু বলছে যে না, নির্বাচন ইনক্লুসিভ হবে। কিন্তু জাতীয় পার্টি তো অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে। জাতীয় পার্টির জিএমটাতে যেটা বললেন এটা আসলে একটা প্রহসন ছাড়া আর কিছু নয়, কারণ জাতীয় পার্টি সবসময় তার রাজনৈতিক দেউলিয়াত্বের জায়গা থেকে সবসময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের বি টিম হয়ে থাকার জাতীয় পার্টির প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল। ক্ষমতা ছাড়ার পর থেকে হুসাইন মোহাম্মদ এরশাদের বিদায়, তারপর থেকে জাতীয় পার্টি হয় কখনো আওয়ামী লীগের সাথে কখনো বিএনপির সাথে বি টিম হয়ে থাকার চেষ্টা করেছিল। কখনোই স্বতন্ত্র রাজনৈতিক এজেন্ডা জাতীয় পার্টিকে আমরা দাঁড় করাতে দেখি নাই। ফলে তারা বলছে নির্বাচন ইনক্লুসিভ না, কিন্তু ইনক্লুসিভ না এটা প্রমাণ করার জন্য আমরা যাব, যেটা খুবই হাস্যকর একটা কথা। একটা বিতর্ক আছে যে আওয়ামী লীগকে না রাখার পর যদি জাতীয় পার্টিকেও বাদ দেয়া হয় কোনোভাবে নির্বাচন থেকে, সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ক্ষেত্রে একটা প্রশ্ন তুলতে পারে। প্রশ্ন যারা তোলার প্রশ্ন নানা দিক থেকে উঠতে পারে। যদি এই কোনো প্রশ্ন থাকবে না যদি ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়, যদি মানুষ ভোট কেন্দ্রে যায় স্বতঃস্ফূর্তভাবে, যদি 70%, 60%-এর উপরে 70%-এর কাছাকাছি 70 and above ভোটকাস্ট হয়ে যায়, তাহলে কিন্তু আসলে আর কে কোন দল আসলো না আসলো সেটা আসলে ইস্যু হবে না। ধন্যবাদ। আমরা আরও কথা বলবো। বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পর দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি নিয়ে বিতর্ক হচ্ছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকার একটি আসনের সম্ভাব্য প্রার্থীর উপর গুলির ঘটনায় প্রশ্ন উঠছে, নির্বাচনের জন্য যে ব্যাপক মাত্রার নিরাপত্তা দরকার, সরকার সেজন্য কতটা প্রস্তুত? তাফসির বাবুর প্রতিবেদন। পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এই ব্যক্তির নাম আরিফুর রহমান। কাজ করেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশে। গেল রোববার গাজীপুরের টঙ্গীতে প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। পরিবার বলছে তাকে গুলি ও ছুরিকাঘাত করে সঙ্গে থাকা প্রায় 15 লাখ টাকা নিয়ে যায় দুই ছিনতাইকারী। 3 রাউন্ড গুলি করছে, ডান পেজ দিয়ে করছে, বাম পেজ দিয়ে, এই এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে বাইরে গেছে। না, ওদের কোনো নিরাপত্তা নাই তো। ওদের কি নিরাপত্তা আছে এইভাবে? নিরাপত্তা নিয়ে এই বৃদ্ধের যে শঙ্কা, দেশটিতে তার কারণ আছে। মূলত বিভিন্ন সময় অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। পুলিশ সদর দপ্তরের হিসেবে গত বছর দেশটিতে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরণের যেসব ঘটনা রেকর্ড হয়েছে তার সংখ্যা 18,000-এরও বেশি। কিন্তু চলতি বছরের প্রথম 11 মাসেই এমন অপরাধ আগের বছরের চিত্রকে ছাড়িয়ে গেছে, যেটা নিয়ে সমালোচনা হচ্ছে। যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা প্রয়োজন, অর্থাৎ যে স্থিতিশীলতা থাকা প্রয়োজন, সেই স্থিতিশীলতার জায়গাটা তৈরি হচ্ছে না। কখনো মনে হচ্ছে একটু ভালোর দিকে যাচ্ছে, আবার কিছুদিন পরে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ নতুন কোনো অস্থিরতার সৃষ্টি হলে সেটাকে খুব দ্রুততার সাথে মোকাবেলা করার ক্যাপাসিটি বা সক্ষমতার জায়গাটা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আসলে পরিপূর্ণভাবে তৈরি হয় নাই। এর মধ্যেই আবার আছে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটা অংশ 1.5 বছরেও উদ্ধার না হওয়া। তারই একটি মোহাম্মদপুর থানা। 2024 সালের 5ই অগাস্ট এই থানার সবগুলো অস্ত্র লুট হয়ে যায়। এই থানা থেকে যেসব অস্ত্র লুট হয়ে গেছে সেগুলোর মধ্যে SMG, LMGর মতো মারণাস্ত্র যেমন রয়েছে, তেমনি রিভলভার কিংবা শটগানের মতো আগ্নেয়াস্ত্র রয়েছে। একই সঙ্গে এই থানায় সাধারণ মানুষ তাদের লাইসেন্স করার যেসব অস্ত্র জমা দিয়েছিলেন 5ই অগাস্ট, সেগুলো লুট হয়ে যায়, যার একটা উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। একদিকে সকল অস্ত্র উদ্ধার না হওয়া, অন্যদিকে প্রচলিত অপরাধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজনৈতিক কিংবা টার্গেট কিলিংয়ের ঘটনা নিরাপত্তা নিয়ে ভীতি বাড়িয়েছে। এমনকি নির্বাচনের এই সময়ে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেছি যে সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখনো আসে নাই। নতুন করে বাংলাদেশের শত্রুরা
এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। কিন্তু এমন আস্থাহীনতার মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। কিছুদিন পরই ৩০০ আসনে প্রচারণাতেও নামবেন দলগুলোর প্রার্থীরা। ফলে বিশেষত সেই সময় নিরাপত্তা রক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটার জন্য ঠিক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমাদের প্রশিক্ষণের মূল ইস্যুটাই হচ্ছে কি নিরাপত্তাটা কীভাবে আমরা এনশিওর করব। তো ওই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এখন সেই জন্য আমরা অনেকগুলো রিস্ক অ্যাসেসমেন্টও করা হয়েছে। বিভিন্ন এক এক আসনে এক এক রকম ঝুঁকি, এবং ঝুঁকি ভেদে আমরা ওই জিনিসগুলো অ্যানালাইসিস করা হয়েছে এবং সেইভাবে আমরা নিরাপত্তাটা নিশ্চিত করব। আর এই ছাড়া যদি কোনো প্রার্থী মনে করে যদি তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, তাহলে সংশ্লিষ্ট থানা এবং পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। এর বাইরেও সরকারের নির্দেশে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বাড়িয়েছে পুলিশ। যৌথ বাহিনী নতুন করে শুরু করেছে অপারেশন ডেভিল হান্ট। পাশাপাশি সরকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনে প্রার্থীদের জন্য অস্ত্রের লাইসেন্স ও গানম্যান নিয়োগ সহজ করে নতুন নীতিমালা জারি করেছে। দরকার হলে প্রতিরোধমূলক আটক, প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে। 2001 সালের জাতীয় নির্বাচনে পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বে থাকা পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা বলছেন, তার ভাষায় অপরাধী চিহ্নিত করা, গ্রেপ্তার এবং জোরালো গোয়েন্দা কার্যক্রম থাকলে নির্বাচনের পরিস্থিতি সামাল দেওয়া খুব একটা কঠিন হবে না। ঘটনা ঘটে গেলে তো তার প্রতিকার করা, সেটা তো তখন ড্যামেজ হয়েই গেল। কিন্তু ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার একটা বড় হাতিয়ার হচ্ছে ইন্টেলিজেন্স কালেকশন। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এদের সম্বন্ধে তথ্য বা ইন্টেলিজেন্স থাকার কথা। আর যদি কমও থাকে তাহলে এখন থেকে এটা ভিগারাসলি ড্রাইভ দেওয়ার কথা। বাংলাদেশে চলতি বছরের শুরুতেই অপরাধী ধরতে যৌথ বাহিনীর প্রথম দফার অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে। কিন্তু তাতে করে যে অপরাধের সংখ্যা কমেনি পুলিশ সদর দপ্তরের হিসেবেই সেটা স্পষ্ট। ফলে একদিকে অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দুর্বলতা, অন্যদিকে নির্বাচনের বহুমুখী জটিলতা। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিয়ে নাগরিকদের মধ্যে কতটা আস্থা তৈরি করতে পারছে সে প্রশ্ন থেকেই যায়। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। শিক্ষক বিশ্লেষক সাইদ ফেরদৌস আছেন সঙ্গে। সাইদ ফেরদৌস, গণ অভ্যুত্থানের পর থেকে যে আমরা যদি দেখি আইন শৃঙ্খলা ইস্যুতে এই সরকার তার নমনীয়তা, তারপর তার প্রচেষ্টার অভাব ইত্যাদি নানা ধরনের সমালোচনা আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় কেন এই ইস্যুতে সরকার যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো কেন অ্যাড্রেস করতে বা সামাল দিতে পারেনি? আমার কখনো কখনো মনে হয়েছে, দেখুন প্রফেসর মোহাম্মদ ইউনূস খুব আশা জাগা নিয়ে কথা বলতে পছন্দ করেন, বলেন তিনি। তিনি বারবার বলছেন এমন একটা নির্বাচন করব আমরা যে বিশ্ববাসী একেবারে অভিভূত হয়ে দেখবে, অবাক হয়ে দেখবে। কিন্তু মানুষ কিন্তু এই কথাটাতে আস্থা পাচ্ছে না। মানুষ একেবারে আস্থা পাচ্ছে না, কারণ হচ্ছে প্রতিদিন আমরা দেখছি যে নতুন নতুন করে একটার পর একটা আইন শৃঙ্খলা অবনতি হওয়ার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, যেটাতে মনে হচ্ছে যে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। সক্ষমতা কি নেই আমাদের ইন্টেলিজেন্সের হাতে? মানুষ তা মনে করে না। সাধারণ মানুষ কিন্তু মনে করে যে পুলিশ যথেষ্ট, পুলিশের হাতে এবং আমাদের ইন্টেলিজেন্সের হাতে, গভর্নমেন্টের এজেন্সির হাতে সার্ভেলেন্সের এবং নজরদারির সমস্ত হাতিয়ার আছে, ব্যবস্থা আছে এবং তারা যথেষ্ট দক্ষ, তথ্য আছে। কিন্তু তাহলে এখানে নানা রকমের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত আমলের দাগি লোকেরা, যারা নানা রকম অপরাধের সাথে জড়িত, তারা কিন্তু সকলের চোখের সামনে দিয়ে যেন পালিয়ে গেল। এমন দেখা গেল যে এয়ারপোর্টে দেখা গেল একদিন আগে তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো, পরের দিন আবার তিনি চলে যেতে পেরেছেন। তার মানে এটা সক্ষমতার অভাব না। তার তাহলে এই ব্যাপারগুলো নির্দেশ করছে অন্য কিছু। এখানে নিশ্চয়ই একটা সরকার কখনোই হোমোজেনাস থাকে না। হয়তো এই সরকারের ভেতরেও নানান পক্ষ আছে এবং নানান ধরনের মানুষজন আছে। এজেন্সির ভেতরে, বাহিনীগুলোর ভেতরে একদিকে যেমন গণ অভ্যুত্থানের কারণে আস্থা হারানো বাহিনী আছে, আরেকদিকে এই বাহিনীর ভেতরে বিগত রেজিমের অবশেষ আছে, আরেকদিকে হয়তো এখনকার রাজনৈতিক নানা পক্ষের কেউ না কেউ নানা ধরনের সুবিধা নেবার জন্যে এই বাহিনীকে ম্যানিপুলেট করছে বা কাজগুলোকে ম্যানিপুলেট করছে। দেখুন, এই একটা কাজ যে বলা হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়ে দেওয়া হবে, এটাকে আমেরিকা
আমেরিকাতে মানুষের লেখাপড়া, আইন শৃঙ্খলা, অন্যান্য কিছু যেরকম, সেখানে স্টেট টু স্টেট আপনার আগ্নেয়াস্ত্র ব্যবহারের নীতিমালা আছে, কিন্তু আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া বা আগ্নেয়াস্ত্র থাকা নিয়ে তো নানা বিতর্ক আছে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র যদি আপনি বাংলাদেশের মতো দেশে, যেখানে কিনা আসলে কোনো মনিটরিংয়ের ব্যবস্থাই ঠিকমতো কাজ করে না, সেখানে যদি আপনি হরে ধরে মানুষের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার কথা বলেন, তাহলে এই আগ্নেয়াস্ত্র দিয়ে কত ধরনের ভয়াবহ ঘটনা ঘটতে পারে সেটা কি আমাদের একবারও মনে হবে না? যদিও নিরাপত্তা নিয়ে আজকেই বিদেশি দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু নিরাপত্তার শঙ্কাটা নির্বাচন ঘিরে থেকেই যাচ্ছে। রাজনৈতিক নেতা কর্মীদের নিরাপত্তা ইস্যুও আলোচনায় রয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর নানা বক্তব্য আমরা দেখেছি, সেগুলো নিয়েও অনেক রকম বিতর্ক আছে। বরং স্বরাষ্ট্রমন্ত্রী যেমন অনেক ক্ষেত্রেই এটাও বিতর্ক হয়েছে যে আওয়ামী লীগকে দায় দিয়েই শেষ, যেন এমনকি মামলা আছে কিনা দেখার দরকার নেই, তার ভাষায় আওয়ামী সন্ত্রাসী দেখলেই গ্রেপ্তার, এ ধরনের মন্তব্যও এসেছে। এগুলো খুব ঢালাও এবং উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর। হ্যাঁ, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য একেবারে কোনো ধরনের দায়দায়িত্বপূর্ণ কথাবার্তা তারা বলছেন বলে মনে হচ্ছে না। নির্বাচন কমিশনার যখন শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টা যখন হলো, তাকে যেভাবে নৃশংসভাবে রাস্তার মধ্যে এবং খুবই দক্ষভাবে গুলি করা হলো, তাই না? যে এরকম রানিং ইয়েতে এত কাছ থেকে গুলি করা হলো এবং সেটা এমনভাবে গুলিটা ভেদ করলো, তো বলা হচ্ছে যেটা খুব দক্ষ হাতে হয়েছে। এরপরে অপরাধীকে ধরতে পারা গেল না। আমরা শুনছি যে সেই অপরাধী এখন মহারাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে, কি এই ঘুরে বেড়াচ্ছে। এই যে কথাগুলো, তার মানে তো কোনো রকম আস্থা। এবং সেখানে নির্বাচন কমিশনার বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এগুলো ঘটেই, কিবরিয়া সাহেব মারা গেছেন সেই কথা বললেন। তারপরে এগুলো তো তার মানে হচ্ছে আমরা যে আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ, সেটা আমরা স্বীকার করছি না। প্রথম কথা, দেখুন সমস্যার গোড়াটা হচ্ছে এটা যে আপনি যে দায়িত্বে বসে আছেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, লোকে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে আপনি সেটা স্বীকার করছেন না। সুতরাং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের আচার আচরণে, তাদের কাজে মানুষের আস্থা পাওয়ার মতো কিন্তু সত্যি সত্যি আইন শৃঙ্খলার দিক থেকে আমরা কোনো আস্থা পাচ্ছি না, এটা সত্য। অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। সিডনিতে এ সপ্তাহে বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি উৎসবকে লক্ষ্য করে ভয়াবহ গুলির ঘটনার পর ঘৃণাসূচক বক্তব্য দমনে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি জানান, নতুন আইন ঘৃণা, বিভাজন ও উগ্রবাদ ছড়ানো ব্যক্তিদের লক্ষ্য করেই করা হয়েছে। অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে গুলিবর্ষণের পর দেশটির সরকার ঘৃণাসূচক বক্তব্য ও চরমপন্থার বিরুদ্ধে আরও কঠোর আইন আনছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, তার সরকার অস্ট্রেলিয়ায় এই প্রথম চরমপন্থী প্রচারকদের লক্ষ্য করে আইন প্রণয়ন করতে যাচ্ছে। যারা ঘৃণা, বিভাজন ও উগ্রবাদ ছড়ায় তারাই নতুন আইনের লক্ষ্য। এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যানের ক্ষমতা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ইহুদি বিদ্বেষ প্রতিরোধ ও মোকাবেলার জন্য একটি নতুন টাস্ক ফোর্স গঠন করা হবে। এ আইন যারা অস্ট্রেলিয়ার নাগরিক নয় তাদের জন্য প্রযোজ্য হবে। এ থেকে আমরা বুঝতে পারছি যারা অস্ট্রেলিয়ার নাগরিক নন এবং ঘৃণামূলক বক্তব্যে জড়াবেন তাদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান হতে পারে। প্রধানমন্ত্রী সহিংসতা উস্কে দেওয়া প্রচারকদের লক্ষ্য করে আরও কঠোর আইন আনার কথাও বলেছেন। অনলাইন হুমকির মাধ্যমে দেওয়া ঘৃণামূলক বক্তব্যের জন্য শাস্তির বিধান এবং যেসব সংগঠনের নেতারা ঘৃণাসূচক বক্তব্যে জড়িত সেগুলো তালিকাভুক্ত করার জন্য একটি কাঠামো প্রবর্তনের কথাও উল্লেখ করেছেন। আর চলতি বছরের শুরুতে আমরা তাকে ঘৃণামূলক বক্তব্য বিরোধী আইন শক্তিশালী করতে দেখেছি। আজকের বক্তব্যে এটা বোঝা যাচ্ছে আগেকার পদক্ষেপ আসলে বেশি দূর এগোয়নি। এদিকে ইহুদি সম্প্রদায় অভিযোগ করছে যে 7 অক্টোবরের পর থেকে ইহুদি বিদ্বেষের উত্থান রোধে এবং আগে থেকেই এর বিরুদ্ধে জোরালো নিন্দা জানাতে অ্যালবানিজ সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি। যদিও জুইশ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার নির্বাহী কর্মকর্তা ডক্টর ম্যাক্স কাইজার বলছেন, যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়বস্তুকে আইনিভাবে ব্যবহার এবং ইহুদিদের যৌক্তিক সমালোচনার জায়গা সীমিত করা হয়, সেটা ইহুদি বিদ্বেষ মোকাবেলার চেয়ে ইহুদিদের আরও অনিরাপদ করে তুলবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবরটি পোস্ট করা হয় 18 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 9:44। এর কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে দেশের সকল নাগরিককে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। কিন্তু ততক্ষণে শাহবাগে জড়ো হতে থাকেন ওসমান হাদির সমর্থকরা। এর আগে শুক্রবার বিকেলেই মিস্টার হাদির মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয় তার ফেসবুক পাতা থেকে। শাহবাগের জমায়েত থেকে তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কিন্তু শুধু শাহবাগে বিক্ষোভ নয়, গতরাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে, ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে এবং তৃতীয়বারের মতো ধানমন্ডি ৩২ নম্বরেও। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর শুরু হয়। এক পর্যায়ে অফিসগুলোতে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। তখন তেজগাঁও থানার ওসি জানিয়েছিলেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করেছেন তারা, কিন্তু এই হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। সে সময় ২ অফিসেই সংবাদকর্মীরা আটকা পড়েছিলেন বলে জানা গেছে। ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন, আমি শ্বাস নিতে পারছি না, অনেক ধোঁয়া, আমি ভেতরে, তোমরা আমাকে মেরে ফেলছো। অগ্নিসংযোগ সামলাতে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরবর্তীতে হামলা, ভাঙচুর, লুটপাট নিয়ন্ত্রণে মোতায়েন হয় সেনাবাহিনী। অবশেষে রাত ১টা ৪০ দিকে ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ। এদিকে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার সময় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা সক্রিয় ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেছেন দুটি পত্রিকার সংবাদকর্মীরাই। প্রথমবারের মতো হামলার কারণে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা বন্ধ রয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। তিনি বলেন, যেহেতু দুটি পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটেছে এবং সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি সেখানে গিয়েছিলেন খোঁজখবর নিতে। কিন্তু কিছু তরুণ, যারা তাকে হয়তো চেনেন না, তারা তার উপর হামলা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে উদ্ধার করে। ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায় বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাঙচুরের ঘটনা ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরেও। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়ি ও পরবর্তীতে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ভবনটিতে ৫ই আগস্টের পর ২ দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এটি তৃতীয় দফা। ঢাকার বাইরে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা করা হয়। পুলিশের বাধার মুখে ফিরে যায় হামলাকারীরা। এদিকে হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে রাতভর অবস্থান করেছেন তার সমর্থকরা। রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য বিদায়ী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সহ অনেকে সেখানে যোগ দেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমও। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও শাহবাগে সমবেত হয়েছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।